গল্পের নাম বোগেনভিলিয়ার কাঁটা। গল্পটি লিখেছেন রাই কিশোরী। পলা বাঁধানোটা পড়তে গিয়েও ড্রয়ারে ঢুকিয়ে রাখল ইপ্সিতা। হালকা ভেজা চুলের গিঁটটা খুলে খাটের উপর রাখা সাদা সাউথ কটন শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর কৌটোটা নিয়ে কী যেন ভাবল। তারপর আঙুলের ডগায় অল্প একটু সিঁদুর লাগিয়ে সিঁথিতে ছোঁয়ালো ও। চুল আঁচড়াতে আঁচড়াতে লিভিং রুমে ক্লিপ খুঁজতে এসে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নিচে অনেকক্ষণ অ্যাপক্যাপটা ওয়েট করছে। ড্রাইভার ছেলেটি ঝুঁকে চাকার দিকে কী যেন দেখছে। জোরে হাঁক দিয়ে বলল, দাদা 2 মিনিট আসছি। গাড়িতে উঠতেই ছেলেটি বার দুই ওর দিকে তাকায়। ইপ্সিতাই জিজ্ঞেস করল, কিছু বলবেন? না ম্যাডাম। চলুন, হালতু ক্রসিং থেকে ডান দিকে। আচ্ছা, লেক মার্কেটে একটু দাঁড়াবেন তো, একটা জিনিস নেওয়ার আছে। রজনীগন্ধার মোটা মালা, ধূপকাঠি আর মিষ্টির প্যাকেট হাতে 43 আনন্দলোক অ্যাপার্টমেন্টে যখন ঢুকছিল ইপ্সিতা বেশ বুঝতে পারল কয়েক জোড়া চোখ ওর দিকেই তাকিয়ে। 3 তলায় উঠে ডান দিকের ঘর থেকে যে জোরালো ধূপের গন্ধটা আসছে সেই দিকেই এগোলো ও। ভিতরে যেতেই ওকে দেখে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন একে অপরের সাথে ফিসফিসানি শুরু করায় প্রথমে একটু অস্বস্তি বোধ করছিল ইপ্সিতা। এগিয়ে গেল সামনে টেবিলে রাখা দেবযানীর ফটো ফ্রেমটার দিকে। মালা বের করে পরিয়ে দিল। পরাতে পরাতে চোখের কোণটা যেন একটু ভিজে এলো ওর। মিষ্টির প্যাকেটটা রেখে পিছনে ফিরতেই একজন বয়স্ক মহিলা ওকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলে উঠলেন, আমি জানতাম তুই আসবি। আমার যে সব শেষ হয়ে গেল রে। কেউ একজন এগিয়ে এসে ইপ্সিতাকে একটা চেয়ার দিয়ে বসতে বলে গেল। ইপ্সিতা কিছু বলতে যাচ্ছিল। দেবযানীর ছোট মামি এসে বলতে শুরু করলেন, দিদি তুমি সকাল থেকে ওইটুকু মুড়ি খেয়ে আছো, কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। দেবযানী ছোট মামি ওর মাকে নিয়ে যেতে একাই বসে থাকলো ইপ্সিতা। আশেপাশে ওকে নিয়ে যে কানাঘুষো চলছে সেদিকে ভ্রুক্ষেপ না করে বসার ঘরে টেবিলের উপর রাখা দেবযানীর ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে থাকে ও। তিন্নি এদিকে এসো, কেন এরকম ছোটাছুটি করছো তুমি? পাপা কিন্তু বকবে এবার। শাশুড়ির কাছে মেয়েকে রেখে ব্যালকনিতে রাখা আম কাঠগুলো নিয়ে ঠাকুরমশাইকে দিল ইপ্সিতা। বিপ্র ওকে ইশারায় কিছু বলার চেষ্টা করছিল, বুঝতে না পেরে দরজার কাছে চেনা গলার আওয়াজ শুনে সেদিকে ছুটে যায়। আজ ইপ্সিতার বিপ্র চেতলার এই নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ। বহুদিনের স্বাদ ও সাধ্যের মেলবন্ধনের ফসল ওদের এই 850 স্কোয়ার ফুটে দক্ষিণ পূর্বমুখী 2 কামরার ফ্ল্যাট। সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ডেকেছে আজ। স্বভাবতই খুশি ইপ্সিতা। বিপ্র সল্টলেকে অফিস, মেয়ের স্কুল বালিগঞ্জে। সেই বৈদ্যবাটি থেকে রোজ এতটা দূরত্বে টানাপোড়েনে ওরা 3 জনেই ক্লান্ত হয়ে পড়ছিল। তিন্নিটাও এবার 5-এ উঠল। ওর পক্ষে 3টে অবধি স্কুল করে বাড়ি ফিরে ক্লাসের পড়া রেডি করে ইম্পসিবল হয়ে পড়ছিল। এমন অনেক দিন হয়েছে ওকে নিয়ে ইপ্সিতার দমদমের বাপের বাড়িতে চলে গেছে স্কুল থেকে। অবশেষে হাউজিং বিল্ডিং লোন আর ইপ্সিতার বাপের বাড়ি থেকে পাওয়া অংশের কিছুটা বিক্রি করে এই ফ্ল্যাট কেনা। এত কিছুর মাঝে ও শাশুড়ি ওদের এই নতুন ফ্ল্যাটে আসাকে যে পজিটিভলি নিয়েছেন তা বললে ভুল হবে। সকাল থেকে চিরতার জল খেয়ে বসে আছেন যেন এমন মুখভাব। লোকজন আসার পর গোটা ফ্ল্যাট গমগম করছে। হাসি ঠাট্টা গল্প গুজবে মেতে উঠেছে সবাই। এখানে আসার পরেই ইপ্সিতা লক্ষ্য করেছে বিপ্র কিছুটা উদাসীন। প্রথম ভাবতো বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে বলেই হয়তো ওর মন মেজাজ ভালো থাকে না। ওই বিপ্রকে বলে যে উইকেন্ডে ও বাড়ি যাব আমরা। সেরকম কোনো তাপ উত্তাপ দেখায় না বিপ্র ওর কথায়। সেই সপ্তাহেই শুক্রবার রাতে হঠাৎ ফোন করে বিপ্র ওকে জানালো বাড়ি গেছে ও, রবিবারে ফিরবে। শুনে অবাক হলেও কিছু জানতে চায় না ইপ্সিতা। দাম্পত্য জীবনে এমন সমস্যা সবাইকেই পার করতে হয়। ফোনটা রেখে মার কথাগুলো মনে পড়তেই সোফা থেকে উঠে তিন্নিকে খেতে ডাকলো। বিপ্রর এই উদাসীনতা আজকে নতুন না। আগে ইপ্সিতা ভাবতো এতটা ডিস্টেন্স ট্রাভেল করে লোকটা, তার উপর কাজের প্রেশারটাও কম নয়। প্রমোশনের পর নাকি আরও হেডেক, আরও দায়িত্ব ওর। কিন্তু এখানে আসার পরেও ওর আচরণের কোনো পরিবর্তন খেয়াল করে না ও। সামনেই 15ই আগস্ট, তিন্নিদের স্কুলের প্রোগ্রাম। তিন্নিও পারফর্ম করবে, তারই কেনাকাটা করতে এসেছে ইপ্সিতা গড়িয়াহাটে।
দোকানদারের সাথে দরদাম করতে করতেই পাশে দাঁড়ানো মহিলাটিকে বারবার আর চোখে দেখে। কি মনে হতে নিজেই ডেকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনাকে খুব চেনা লাগছে, আপনি? মহিলাটি ওর দিকে তাকিয়ে একগাল হেসে বলে উঠলেন, সে কি, ফার্স্ট ক্লাস ফার্স্টের মেমোরির এই হাল? আমি তো অনেকক্ষণ তোকে অবজার্ভ করছি, দেখি তুই চিনতে পারিস কি না। দেবযানী? পুরো ভোল পাল্টে ফেলেছিস তো। কেমন আছিস? ইউনিভার্সিটির পর তোর পাত্তাই নেই। শুনেছিলাম তুই দেশের বাইরে ছিলি। কবে এলি? দাঁড়া দাঁড়া, এত প্রশ্ন? সব বলছি, চল ওই কফি শপটায় গিয়ে বসি। দাদা, এগুলো প্যাক করে দিন। যা দাম বলছি তার থেকে 1 পয়সাও বেশি দেব না। কফি শপে বসে দেবযানীকে ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে ঈপ্সিতা। কোমর পর্যন্ত লম্বা যা চুল ছিল সেটা আজ ঘাড়ের কাছে ইতি পেয়েছে। গোলগাল চেহারা আজ হাল ফ্যাশনে স্লিম অ্যান্ড ট্রিম। পোশাক আশাকেও আধুনিকতার ছোঁয়া। দারুণ লাগছে দেবযানীকে। ওরই বয়সী ও, কিন্তু তফাৎ চোখে পড়ার মতো। হবে নাই বা কেন, নিশ্চয়ই কোনো বড় পোস্টে চাকরি করে। দেবযানীর ডাকে সম্বিত ফেরে ঈপ্সিতার। 2টো ম্যাঙ্গো স্মুদি বলি। ঈপ্সিতা সম্মতি জানিয়ে পার্সে হাত দিতে গেলে ধমকে ওঠে দেবযানী, খবরদার, একদম পার্সে হাত দিবি না। এতদিন পর দেখা, আজ আমি খাওয়াবো। বেয়ারে এসে 2টো স্মুদি দিয়ে যায়। তারপর কেমন আছিস ঈপ্সিতা? কি করছিস বল? আমার কথা ছাড়, ওই স্বামী সংসার মেয়ে এই নিয়ে আছি। তুই এখন এখানেই? সে কি, আমি তো ভাবছিলাম তুই নিশ্চয়ই কোনো জব করিস। এত ভালো রেজাল্ট তোর। হ্যাঁ রে, এখন এখানেই পাকাপাকিভাবে একটা গভর্নমেন্ট কলেজে জয়েন করলাম। বুঝিসই তো, মা একা মানুষ, বাইরে বাইরে কত থাকবো। বেলঘড়িয়ার বাড়িটা বিক্রি করে কসবার কাছে একটা ফ্ল্যাট কিনে থাকছি মা মেয়ে। কিন্তু আমি যে শুনেছিলাম তোর বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছিলি। টেকে নিরে, তমগ্নর সাথে বনিবনা হচ্ছিল না। এরকম একটা সিক রিলেশনশিপে থাকার চেয়ে বেরিয়ে আসাই ভালো। অটোয় বসে ঈপ্সিতা দেবযানীর কথাগুলো ভাবছিল। দেখতে দেখতে কিভাবে 14টা বছর কেটে গেছে। এই তো সেদিন ওরা একসাথে মাস্টার্স শেষ করলো। ঈপ্সিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট আর দেবযানী সেকেন্ড। সবাই ভাবতো দেবযানী টপ করবে, কিন্তু ওই যে বলে ওস্তাদের মার শেষ রাতে, সবাইকে টপকে ফাইনাল রেজাল্টে বাজি মেরেছিল ও। দেবযানী সেই মুখটা মনে পড়তেই অটোতে বসে মনে মনে দম্ভের হাসি হেসে ফেলল ঈপ্সিতা। তারপর আর যোগাযোগ রাখেনি দেবযানী কারোর সাথে। পরে শুনেছিল বোলপুরে পিএইচডি করছে, তমগ্নদাকে বিয়ে করেছে। বিএড পাশ করার পর বছর ঘুরতে সরকারি স্কুলে চাকরি পায় ঈপ্সিতা, সেই ব্যান্ডেল। যাতায়াতের পথেই একদিন আলাপ বিপ্রর সাথে। বিপ্র তখন পানাগড়ে একটা গ্রোয়িং ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আলাপ পরিচয় আর তার পরিণতি পরিণয়ে। কিন্তু শাশুড়ি মা চাকরি করা মেয়েকে কিছুতেই ঘরের বউ করবেন না। তার উপর ঈপ্সিতা কায়স্থ। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ওদের বিয়েটা হলো। চাকরি থেকে ইতি টানতেই হয়েছিল ঈপ্সিতাকে। আক্ষেপ অভিযোগ থাকলেও মেয়ে হবার পর সেই ক্ষোভ কিছুটা হলো প্রশমিত। তবে মেয়ের ব্যাপারে কোনো রকম আপোষ করতে ও নারাজ। রাতে তিন্নিকে খাওয়াতে খাওয়াতে ঈপ্সিতা ওকে দেবযানীর গল্প করছিল। জানো তো বাবু, আজ আমার এক বন্ধুর সাথে দেখা হলো, বহু বছর পর। ও এখন একটা কলেজে পড়ায়। তোমাকে ওই আন্টির মতো কিন্তু হতে হবে। আর তোমার মা জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, বুঝেছ? তোমাকে কিন্তু সেই লিগোসেও রাখতে হবে, কেমন? বলে বিপ্রর দিকে তাকায় ঈপ্সিতা। কি দেখছো ওরম করে? ওর যা ইচ্ছে ও তাই হবে। হ্যাঁ, আমরা ওকে গাইড করছি, ব্যাস। সেই কি দেখব বলো তো? আমার কেরিয়ারটা শেষ করে এখন এটাই তো বলবে। তিন্নি আমার মেয়ে, ও আর 5টা সাধারণ ব্রেন পায়নি, জেনে রেখো। এমনি এমনি অত ভালো স্কুলে একবারে চান্স পায়নি ও। তুমি আর তোমার কেরিয়ার? বিয়ে করতে কে বলেছিল? একটা সময় তো মেনে নিয়েছিলাম দুজনেই, তারপর তুমিই তো হঠাৎ করে। চেয়ার ছেড়ে তিন্নির প্লেটটা নিয়ে উঠে যেতে যেতে ঈপ্সিতা বিপ্রর কাছে আসে। বাহ, কি সুন্দর বললে। আমি তোমাকে জোর করে তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছি, তাই তো? ভালো। আর তোমার বাড়ির লোকজন আমার উপর কম অত্যাচার করেনি? ফালতু কথা কেন বলছো?
তুমি শহর থেকে ওখানে গিয়ে মানিয়ে নিতে পারছিলে না, সেটা তোমার সমস্যা। এতে আমার বাড়ির লোকজন অত্যাচার কোথায় দেখলে? মধ্যবিত্ত ভ্যালুগুলো বরাবর তুমি ইগনোর করেছো। সত্যি বলতে কি ইপ্সিতা, এই যে এই ফ্ল্যাটটা কিনতে কি না করলে সেটা ভেবেছো কখনো? নিজের বাবাকে দিয়ে বাড়ি ভাগ করিয়ে সেটা বিক্রি করে আমাকে লোনের দায়ে ডুবিয়ে তুমি তোমার স্ট্যাটাস মেনটেন করছো। তোমার মুখে অত্যাচার কথাটা মানায় না। আমি তো তিন্নির কথা ভেবেই। কটমট করে তাকিয়ে থাকে ইপ্সিতা বিপ্রর দিকে। বাবা, তুই কী রে, সেই যে গেলি তারপর কোনো যোগাযোগই করলি না। হোয়াটসঅ্যাপেও রিপ্লাই করতে তোর অ্যালার্জি। আমি না ফোন করলে তো একটা ফোনও করতিস বলে মনে হয় না। না রে, তিন্নির স্কুলে প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর ওদের টেস্ট ছিল, আর ওর টেস্ট মানে আমারও টেস্ট। বাচ্চাকে পরীক্ষার জন্য রেডি করা যে কী ঝক্কি। সেই আজ অফ ডে ছিল, ভাবলাম তোকে একটা ফোন করি। তুই যে এলি এতেই আমি ধন্য। মাসিমাকে দেখছি না তো। মা একটু ছোটো মামার ওখানে গেছে, রাতে ফিরবে। দেবযানীর ফোন বেজে উঠতেই ইপ্সিতার কানে ভেসে এলো। কি মনে পড়ল? 3টে বাজে, এই তোমার লাঞ্চ টাইম? দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে ইপ্সিতার দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। বিপ্রটা আজকাল লাঞ্চ টাইমে একটা ফোনও করে না। ফোনটা রেখে ইপ্সিতার কাঁধ ঝাঁকিয়ে দেবযানী জিজ্ঞেস করল, কী রে, কী ভাবছিস? কিছু না। তোর ফোন প্রেম? কি বললি, ফোন প্রেম? আরে না, ও হলো অর্ক। ফেসবুকে আলাপ কয়েক মাস আগে। আমাদের থেকে একটু বড় হবে। জানিস, ওরও আমার মতো লস্ট কেস, বিয়েটা টেকেনি। একটা সিক রিলেশনশিপে থাকার থেকে বেরিয়ে আসাই ভালো। তা তোরা কিছু ভাবছিস? না রে, সেরকম কিছু না। ওই বলতে পারিস একে অপরকে সান্ত্বনা দিই। আচ্ছা দেবযানী, তোর তো অনেক চেনাশোনা, আমার বিএডও আছে। কোনো স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? না মানে তিন্নি বেরিয়ে যাবার পর ফাঁকাই বসে থাকি সারাদিন, তাই আর কি। বাসের কন্ডাক্টরকে ভাড়া মিটিয়ে মনে মনে বিড়বিড় করে বলতে থাকলো ইপ্সিতা। কীভাবে ও নিজেকে? বুঝি না নাকি কোনটা অপমান আর কোনটা আপ্যায়ন? বলতেই পারতো চিনি না কাউকে, পারবে না। তা না, কি বলল, কম্পিউটারের কোনো কোর্স করে রাখ। পড়ানোটাই আমার প্যাশান। সেখানে আমাকে ওই 10টা-5টা লো প্রোফাইল জবগুলো করতে বলছে। সব বুঝি। হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে। দিন 10 পরে আর মেয়েটির ফোন পেতেই আনন্দে আত্মহারা ইপ্সিতা। বাইপাসের দিকে একটা পাবলিক স্কুলে চাকরিটা পেয়েই যায় ও। যদিও সেদিন দেবযানী ওকে ফোনে স্কুলের ব্যাপারে জানায়, আর এও বলে ও স্কুলে কথা বলে রেখেছে। ঠিক করে বৃহস্পতিবার ওর ছুটি থাকে, ওই দিন ওর কাছে যাবে। অযথা সেদিন খারাপ ভাবছিল ইপ্সিতা ওকে। মিষ্টির দোকান থেকে বেরোতেই বিভাদির সাথে দেখা। কি, তোমার দিদিমণি বাড়িতে আছেন? হ্যাঁ গো, তুমি যাও, অর্ক দাদাবাবু তো এসেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে বেল দিতে যাবে, খেয়াল করলো দরজাটা হালকা ভেজানো। ঠেলা দিতেই খুলে গেল। ঘরে যে কোনো পুরুষ মানুষের উপস্থিতি আছে তা টের পেতে বেশিক্ষণ সময় লাগলো না ওর। সেন্টার টেবিলে অ্যাস্ট্রে, ঘরময় একটা চড়া পারফিউমের গন্ধ। গন্ধটা ও চেনা। সেই টানেই ও ক্রমশ দেবযানীর বেডরুমের দিকে পা বাড়ায়। আদুরে গলার ফিসফিসানি। পর্দাটা সরাতেই দেবযানীকে এক ঝলক দেখতে পেল কারোর উপর বসে তার শার্টের বোতাম খুলতে খুলতে আদিম খেলায় মারতে বদ্ধপরিকর। বুঝতে বাকি থাকে না অর্ক এই ভর দুপুরে কেন এসেছে। আর দাঁড়ায় না ইপ্সিতা ওখানে। না জানিয়ে ওর আশাটাই ভুল হয়েছে। গেটের কাছে বিভাদির সাথে আবার দেখা। কি গো, তুমি চলে যাচ্ছ? আমার না একটা কাজ মনে পড়ে গেল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, তাই আজ চলে যাচ্ছি। অন্য একদিন আসবো। শোনো, আমি যে এসে দেখা না করে চলে যাচ্ছি দিদিমণিকে বলো না যেন, খারাপ লাগবে ওর। আদুরে গলায় দেবযানীর ওর সঙ্গীকে ডাকা, আর সেই ডাকে ওর সঙ্গী সাড়া দেওয়ার ভঙ্গি বারবার ওকে তাড়া করতে থাকে। ইপ্সিতার শরীরের আনাচে কানাচে অলিতে গলিতে বিপ্রর অবাধ আনাগোনা আজকাল আর নেই বললেই চলে। কাকে দোষ দেবেও, নিজেকে না বিপ্রর ওর প্রতি অনীহাকে? ব্যালকনিতে দাঁড়িয়ে সাধের বোগেনভেলিয়া গাছের কাঁটায় ওর আঙুল বোলাচ্ছিল। এসব ভাবতে ভাবতেই খচ করে কাঁটাটা ফুটে গেল। দিদি, আপনার চায়ের জল ফুটছে।
এই নিন চা। অনেকক্ষণ বসে আছেন। কাজ শেষ হতে এখনও কিছুক্ষণ বাকি। সামনে দাঁড়ানো ছেলেটা হয়তো দেবযানীর মামাতো ভাই। হাত বাড়ালো ঈপ্সিতা। মাসিমা। পিসে জাস্ট একটু শুলো। বুঝতেই পারছেন এ কদিন যা গেল তার উপর আজ কাজ। তাই মা অল্প করে ভাত খাইয়ে দিল যাতে ওষুধগুলো খেয়ে একটু বিশ্রাম নিতে পারে। তা ভালোই করেছেন। আপনি বসুন, আমি ওদিকটা দেখে আসছি। চাটা শেষ করতেই ঈপ্সিতা দেবযানীর দিকে তাকায়। কি দেখছিস বলতো ওরম করে? না, তোর গলার কাছে লাল দাগটা বেশ জোরালো। মশা না বোধ হয়, কোনো বিষাক্ত পোকা হবে। ওড়নাটা দিয়ে গলাটা চেপে দেবযানী বলে ওঠে, তাই হবে। তুই বল, নতুন স্কুল কেমন চলছে? ভালোই। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে কি জানিস তো, আক্ষেপ হয় যদি বিয়েটা না করে পিএইচডিটা করতাম বা কলেজ সার্ভিসটা দিতাম, তাহলে আজ তোর মতোই কোনো কলেজে পড়াতাম। ঈপ্সিতা, তোর ম্যারেড লাইফে কি কোনো প্রবলেম চলছে? রোজকার এই ঝগড়া অশান্তিতে নাজেহাল ঈপ্সিতা। বিপ্রর উদাসীনতা আজকাল তিন্নির প্রতিও স্পষ্ট। সারাদিন অফিস, বাড়ি ফিরে খবরের কাগজ, চা, ডিনার, খাটে শুলেই ভাজা পেঁয়াজের মতো গুটিয়ে যায়। ছুটির দিন ছাড়া তিন্নিটার দিকে একটু নজরও দেয় না। আর সব ছুটির দিন যে বাড়ি থাকে তাও না, ও বাড়ি চলে যায়। মেয়েটাকে তো একটু মাঝে মধ্যে নিয়ে বেরিয়েও আসতে পারে। এই কথাগুলো দেবযানীকে কি করে বলে ঈপ্সিতা? ও হয়তো হাসবে পিছনে, ওর বিবাহিত জীবনের এই অবস্থা জেনে। বাসে বসে ফেসবুকের পুরনো পাসওয়ার্ডটা কিছুতেই মনে করতে পারছিল না ঈপ্সিতা। বছরখানেক আগে শেষ খুলেছিল। কেন জানি না, ওর এসব ভালো লাগে না। ওই হোয়াটসঅ্যাপই ঠিক আছে ওর জন্য। না, মনে করতেই পারছে না। কি অবস্থা হয়েছে ওর মেমোরির। বাড়ি ফিরে তিন্নিকে নাচের স্কুলে দিয়ে এসে ব্যালকনিতে বসে আবার চেষ্টা করে মনে করার। না, মনে পড়ে না। শেষে স্কুলে খোলা নতুন মেল আইডিটা দিয়ে নতুন করে ফেসবুক প্রোফাইল খোলে ও। মোবাইলে সিঙ্ক করতেই একে একে সব চেনা মুখের সমাহার। ধরে ধরে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। হঠাৎ পাশে দেখে ফ্রেন্ড সাজেশন, দেবযানী চ্যাটার্জি। ওর প্রোফাইলটাও খোলে ও। কি সুন্দর লাগছে ওকে ওর প্রোফাইল পিকচারে। স্ক্রোল করতেই একটা ছবিতে কফি কাপ আর পাশে একজোড়া হাত পরস্পরকে ছুঁয়ে। তার কয়েকটা ছবি পরেই দেবযানী আর ওর বিশেষ বন্ধু অর্ক কোনো রুপটপে। পিছন থেকে তোলা ছবিটা। পাশে লেখা, গুড টাইম স্পেন্ট উইথ অর্ক ব্যানার্জি, উইল মিট ইউ সুন। অর্কর প্রোফাইল পিকচারে একটা রেসের ঘোড়ার ছবি। মনে মনে হেসে বলে ওঠে ঈপ্সিতা, লম্বা রেসের ঘোড়া না হলে দেবযানীর সাথে থাকতে পারে? কয়েকটা ছবি দেখতে দেখতে একটা ছবিতে এসে আটকে যায় ও। এটা তো ওদের ফ্ল্যাটের ব্যালকনির ছবি। পরের ছবিতে দেওয়ালের অয়েল পেন্টিং। এ কি, এটা তো তিন্নির জন্মদিনে রান্না করা সর্ষে ইলিশ। এটা এটা স্কেচ পেন্সিলে আঁকা বিপ্রর ছবি, যেটা তিন্নি ওকে ফাদার্স ডেতে দিয়েছিল। তবে কি বিপ্র? অজান্তেই ঈপ্সিতার হাতটা গিয়ে পড়ে বোগেনভেলিয়ার কাঁটায়। রক্ত বেরিয়ে আসে। অ্যাপ ক্যাবে বসে ঈপ্সিতাকে ফোন করল বিপ্র। বেজে বেজে কেটে গেল। সকালে কি যেন একটা আনতে বলেছিল, মনেই আসছে না। না নিয়ে ঢুকলে তো আবার চিৎকার চেঁচামেচি। আর ভালো লাগে না ওর এসব। তিন্নিটার জন্য খারাপ লাগে ওর। মেয়েটা আজকাল ওর মায়ের শেখানো কথাই বলে ওকে। একটা সম্পর্ক পচতে শুরু করলে ওর সাথে জড়িত অনেকগুলো সম্পর্ককে পচিয়ে দেয়। মোবাইলের স্ক্রিনে টাইম দেখতে গিয়ে দেখল দেবযানীর মেসেজ। ঘুরিয়ে ফোন করতে সহাস্যে দেবযানীর হ্যালো শুনেই বিপ্র বলে উঠল, অর্ক হাজির এই ভর সন্ধ্যায়। চলল কিছুক্ষণ ঠাট্টা ইয়ার্কি। গাড়ি তখন রুবির কাছে। বাড়ি থেকে ফোন আসতেই সজাগ বিপ্র দেবযানীকে কাটিয়ে দিয়ে বাড়ির কলটা রিসিভ করে। হ্যালো পাপা, মাম্মাম বলছিল আসার সময় 2 প্যাকেট দুধ নিয়ে আসতে। আচ্ছা তিন্নি, তোমার কিছু লাগবে? না পাপা। ফোনটা রেখেই বিপ্র কেমন যেন উদাস হয়ে যায়। ঈপ্সিতার থেকে আজ যে কতটা দূরে সরে এসেছে সেটাও ভালো করেই বোঝে। তার জন্য কখনোই দেবযানীকে দায়ী করে না। কেননা সে বেচারি তো শুধু ওর মুখের কথা শুনেই ওর সাথে বন্ধুত্ব করেছে। কই, দেবযানী তো কখনো বলেনি তোমার গা থেকে কেমন লেবার লেবার গন্ধ আসে। তার উপর কি বাজে একটা পারফিউম ইউজ করো।
চেঞ্জ করো এইসব সস্তা সুগন্ধি। বরং বলেছে এই গন্ধটা নাকি ওর নিজস্বতাকে প্রকট করে। এই 7-8 মাসের দেবযানী সেই মানুষ যে ওর হৃত আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। কিন্তু কি হবে যখন সত্যিটা ওর সামনে আসবে? বাড়িটা যেন আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি শান্ত। ইপ্সিতা আজও আসতেই কোনো না কোনো আছিলায় ঝগড়া করেনি। তিন্নিকেও পড়ার অজুহাতে নিজের কাছে টেনে রাখেনি। বাপ বেটি আজ অনেকক্ষণ গল্প করেছে। তিন্নির চোখে মুখে ভালো লাগার রেশ। রাতে শোবার পর ইপ্সিতা বিপ্রর কাছে সেঁটে আসে। বুকের পশমে আঙুল ঘোরাতে ঘোরাতে অভিযোগের সুরে বলতে থাকে ও নাকি আর ইপ্সিতাকে ভালোই বাসে না। প্রথমে বিপ্র থতমত খেয়ে গেল, পরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কিন্তু কথাগুলো সত্যি। ইপ্সিতার প্রতি আর চাইলেও ভালোবাসা আসে না ওর। এত তিক্ততা উপহার দিয়েছে এই 11 বছরের বিবাহিত জীবনে। কোথা দিয়ে যে ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেছে তার হদিশ মেলা ভার। তবু আজ ইপ্সিতা যেন ওর শরীরটাকে পেতে চাইছে। মন না মানলেও ইচ্ছের বিরুদ্ধে বিপ্র জড়িয়ে ধরে ওর স্ত্রীকে। সকালে উঠে বিপ্র দেখছে চা জলখাবার রেডি করে ইপ্সিতা তিন্নিকে নিয়ে ব্যস্ত। কাল থেকে ইপ্সিতার এই পরিবর্তন কোথাও চোখে খচখচ করে ওঠার মতো। তবু কিছু জিজ্ঞেস করে না। স্কুল থেকে ফিরে ইপ্সিতা দেখল দেবযানী ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ওর প্রোফাইলে ঢুকতেই এক রহস্যময়ের সাথে দেবযানীর ছবি। সেই রহস্যময়কে অবিকল বিপ্রর মতো দেখতে। কখনো দেবযানীর ফ্ল্যাটে, কখনো গঙ্গার ধারে, কখনো উইকেন্ডে দীঘা মন্দারমণি। উইকেন্ডে তার মানে ও বাড়ি যাচ্ছে বলে বিপ্র থুড়ি অর্ক এসব করে বেরিয়েছে এতদিন। সজোরে হেসে ওঠে ইপ্সিতা। 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে ওর হাসির আওয়াজ যেন রীতিমতো গমগম করে ওঠে। অনেক দিন পর শাশুড়ি মায়ের সাথে অনেকক্ষণ ফোনে গল্প করে জানার চেষ্টা করে কে এই অর্ক ব্যানার্জি। বিপ্রর মামারা নাকি ওকে ওই নামে ডাকতো ছোটবেলায়। ডিনারে আজ তিন্নি এবং বিপ্রর পছন্দের খাবার রাঁধবে সে ঠিক করে। দিদি চলুন, দুটো খেয়ে নেবেন। না মানে আমি তো ঠিক শ্রাদ্ধ বাড়ি খাই না, তাই। আপনি দিদিভাইয়ের ভালো বান্ধবী ছিলেন। আপনি যদি একটু না খান দিদিভাইয়ের আত্মা শান্তি পায় কী করে? কথাটা শোনা মাত্র নিষ্পলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকে ইপ্সিতা। কি যে বলিস না তুই, মাসিমা কাল ফিরছেন তো পুরী থেকে। জমিয়ে খাওয়া দাওয়া করিস কাল। আমার ওসব লেট নাইট পার্টি পোষায় না রে। কখনো তো সেরকম করিনি। বিপ্র কি ভাববে বলতো? তুই তোর ওই স্পেশাল বন্ধুকে ডেকে নে। তিন্নিটার ক্লাস টেস্ট চলছে রে। তোকে কিছু বলাই যায় না। তবে এটা ঠিক অর্ক আসবে বলেছে, তাই শুধু তোকেই বলছিলাম। হাউ লাকি ইউ আর দেবযানী। এরকম একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব হিংসে হয়। আচ্ছা, অগ্রিম হ্যাপি বার্থডে। হা হা হা, থ্যাংক ইউ। সত্যি রে, অর্ক আমার কাছে গডস গিফট। ফোনটা রেখে রান্নাঘরের দিকে যায় ইপ্সিতা। তিনজনে ব্রেকফাস্ট রেডি করছিল, এমন সময় বিপ্র এসে ওকে জড়িয়ে ধরে। কিছু বলবে? কেন, কিছু বলা ছাড়া এমনি বউকে জড়িয়ে ধরতে পারি না? হাসে ইপ্সিতা। বুঝলে, কাল দীপঙ্করের বার্থডে। মালটা বিয়ে শাদি করেনি। ও কি বোঝে ম্যারিড লাইফের লাফড়া? বলছে আজ রাতে ওর ফ্ল্যাটে পার্টি করবে। আমাদের ডিপার্টমেন্টের কয়েকজনকেই বলেছে। সবাই রাজি। আমি আসলে তোমাকে বলবো বলবো করে। ঠিক আছে, বেশ তো, তুমিও না হয় যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। যাব বলছো? আচ্ছা বলো কি শর্ত? অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর যাবে। আমি যদি পারি কিছু বানিয়ে রাখবো, নিয়ে যেও। উফ ইপ্সিতা, ইউ আর টু গুড। ঠিক আছে, তাই হবে। বিপ্র আর তিন্নি বেরিয়ে যেতে স্কুলে ফোন করে ইপ্সিতা জানায় শরীরটা বিশেষ ভালো নেই, আজ যেতে পারবে না। কিছুক্ষণ পরেই ডোরবেল বেজে ওঠে। কাজ হবে তো এতে? মরবে তো? হ্যাঁ দিদি, কি যে বলেন না। আপনি বললেন সব নাকি আপনাদের দেশের খামারে ধেরে ইঁদুর। এটা কিন্তু ভুলেও বাচ্চা বা কারোর হাতে দেবেন না, শুঁকলেও মুশকিল। স্ট্রিক নিন। আমি ও মাসে এসে খোঁজ নিয়ে যাব ইঁদুর মরল কি না। কাল দেশে যাব বোনের বিয়ে। তুমি এই হোয়াইট শার্টটা পরে যাও, এটা তোমাকে খুব ভালো মানায়। তিন্নির আজ ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, টপ করেছে। ও নাচের স্কুল থেকে ফিরুক, তোমাকে ফোন করতে বলবো। আচ্ছা শোনো,
তোমার বন্ধুর জন্য শাহী টুকরা করেছিলাম, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাটিতে করে শাহী টুকরা এনে ইপ্সিতাই বিপ্রকে খাইয়ে দেয়। দারুণ হয়েছে ইপ্সিতা। দীপঙ্করের তো কপাল খুলে গেল। আর ইয়ার্কি করতে হবে না, এই ফয়েলে যা আছে শুধু দীপঙ্করদার জন্য, ভাগ বসিও না যেন। তোমারটা ফ্রিজে থাকবে, এসে খেও। খেয়াল থাকবে। ইপ্সিতাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খায় বিপ্র। পাক্কা প্রমিস, ছোঁবো না, এটা ওরই। বিপ্র বেরিয়ে যেতেই ব্যালকনিতে গিয়ে বসে ইপ্সিতা। বোগেনভেলিয়া গাছের কাঁটাগুলো একটা একটা করে ভেঙে দিতে থাকে। ঘড়িতে রাত 10:50। মোবাইলে দেবযানীর ল্যান্ড নম্বর থেকে কল আসে। ফোনের ওপারে বিভাদের গলা পায় ইপ্সিতা। ইপ্সিতা দিদিমণি গো, সব শেষ হয়ে গেছে গো। আমার দিদিমণি আর নেই, বাড়িতে পুলিশ এসেছে, তুমি আসবে গো। কি বলছো তুমি বিভাদি? কি করে হলো? আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়ায় ইপ্সিতা। ওর চোখে জল, মুখে হাসি। জোরে জোরে হাসতে হাসতে কেঁদে ফেলে। বাড়ি থেকে বেরিয়ে মাকে ফোন করে। ইপ্সিতা মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে কিনা জানতে চায়। সামনের 2 দিন তিন্নির স্কুল ছুটি, তাই বিকেলে মা আসায় মার সাথে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় ও। দেবযানীর ফ্ল্যাটের নিচে লোকে লোকাকার। পুলিশের গাড়ি রয়েছে বেশ কটা। ওপরে উঠে যায় ইপ্সিতা। দেবযানীর নিথর শরীরটা ঘিরে ওদের পরিজন। দরজার কাছটায় সম্ভবত ফ্ল্যাটের লোকজন। বিপ্রকে খুঁজছে ইপ্সিতার 2 চোখ। দিদিমণি, তুমি এসেছো? দেখো তোমার বন্ধু কেমন পড়ে আছে, কারো ডাকে সাড়া দিচ্ছে না। তুমি আমাকে বলো কি হয়েছিল। অর্ক দাদাবাবু সন্ধেবেলায় এলো, দিদিমণির জন্য কি একটা মিষ্টি এনেছিল। রাতের খাবার খাওয়ার আগে দিদিমণিকে নিজে হাতে খাওয়ালো। বলল যে নিজের হাতে বানিয়েছে। ওটা খাওয়ার পরেই দিদিমণি কেমন যেন ছটফট করছিল গো। দাদাবাবুই তো ডাক্তার ডাকলো। তারপর সব শেষ, সব শেষ। ইতিমধ্যে একজন অফিসার এসে দেবযানীর বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইতে ইপ্সিতা জিজ্ঞেস করে অর্ক কোথায়। অফিসার ওকে পাশের ঘরে পুলিশি হেফাজতে থাকা অর্কের কাছে নিয়ে যায়। অর্ককে দেখে ইপ্সিতা বলে ওঠে, বিপ্র তুমি এখানে? ইপ্সিতাকে দেখে বিপ্রর মুখ থেকে কথা বেরোচ্ছে না। ও যেন ভূত দেখছে। ম্যাডাম, উনি অর্ক ব্যানার্জি। না অফিসার, উনি আমার হাজব্যান্ড বিপ্র ব্যানার্জি। উপস্থিত সবার সামনে পুলিশের জেরার মুখে অর্ক স্বীকার করে নেয় যে ওই বিপ্র। ফরেন্সিক রিপোর্টে শাহী টুকরাতে বিষ পাওয়া যায়। দেবযানীর পোস্টমর্টেম রিপোর্টেও তাই আসে। আদালতে পাবলিক প্রসিকিউটর প্রমাণ করেন এটা নিতান্তই পরকীয়া ঘটিত ক্রাইম। জড়িয়ে পড়া সম্পর্ক, ফেক আইডি, স্ত্রীর সাথে বনিবনা না হওয়া, এছাড়া জানতে পেরে যাওয়া দেবযানী এবং ইপ্সিতা পুরনো বন্ধু। সব কিছু নিয়ে জেরবার অবস্থায় দেবযানীকেই সরিয়ে দেবার প্ল্যান করেন মিস্টার ব্যানার্জি। ভরা আদালতে কান্নায় ভেঙে পড়ে ইপ্সিতা। সমস্ত মিডিয়া, খবরের কাগজ, সোশ্যাল নেটওয়ার্কে ওদের 3 জনের ব্রেকিং নিউজ। এজলাস ছাড়ার আগে বিপ্র ইপ্সিতার দিকে একবার তাকিয়ে শুধু মৃদু হাসে। সবার অলক্ষ্যে চোখ কুঁচকে ইপ্সিতাও ঠান্ডা হাসি হাসে বিপ্র দেখা দেখি। ভাই একটা পান দাও না, দেবযানী মিষ্টি পান খেতে খুব ভালোবাসত। এই নিন দিদি। খুব খারাপ লাগছে ভাই, বিপ্রর জন্য আমাদের জীবনটা তছনছ হয়ে গেল। দেবযানীর আত্মার শান্তি কামনা করি। মেয়েটার জীবনে সঠিক মানুষের ভালোবাসা পেল না। তা তোমাদের আবার নিয়মভঙ্গ আছে নাকি? ওই আর কি, আপনি পারলে আসবেন। আসলে 3 দিনের কাজ পিসি করতে দেয়নি। তাছাড়া তখন থানা, পুলিশ, আদালত, সেজন্য যেমন কাজ হয় ওটাই করা হলো। ভালো করেছো। চলি, মাসিমাকে বলো এসব মিটে যাক, পরে না হয় একদিন আসবো। পানটা মুখে পুড়ে একটা প্রশান্তির হাসি হেসে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইপ্সিতা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।